ইয়াসির দোগাল ফুলে শ্বাস ফেলল। বাইক তখনও চলছে। ফোনটা কোনো রকম পকেটে ভর্তি। এক ভয়ানক কাণ্ড ঘটল সহসা। কোত্থেকে ভারী লোহার রড উড়ে এসে ঠিক কপালে গিয়ে লাগে। প্রখর চোটের তোড়ে বাইকে রাখা হাতটা হড়কে গেল ওর। চাকার টাল হারিয়ে বাইক কাত হয়ে ছিটকে পড়ল ইয়াসির। কপাল কেটে রক্ত বেরিয়েছে। হাতের কোনোই ছিলে একোষা। এক হাতে মাথাটা চেপে কোনোরকম উঠে বসল ও। বাইক পড়ে আছে ধুলোয়। ইয়াসির উঠে দাঁড়ালো কোনো রকম। এক পল চারপাশে চাইল। অদূরে দু একটা দোকান দেখা গেল ঝাপসা চোখে। ও মানুষ বুঝতে পারছে না। মাথা দু একবার ঝাঁকি দিয়ে ইয়াসির বাইক তুলতে ঝুঁকলো। অমনি পিঠ বরাবর এসে শক্ত কিছু দিয়ে বাড়ি মারল কেউ একজন। অপ্রস্তুতি ইয়াসির থুবড়ে পড়তে নিয়েও সামলালো নিজেকে। ঘুরে চাইল তস্ত্র। আক্রমণকারী এক দুজন নয়, গুনে গুনে চারজন। সামনে দাঁড়িয়ে তার প্রত্যেকের হাতে ছুরি, রডের লাঠি। ইয়াসির বুঝে নিল এসব কার কাজ। রুস্তম অ্যাটাক করবে আন্দাজ ছিল, কিন্তু এত তাড়াতাড়ি হবে বোঝেনি। ওকে বেশি দূর ভাবার সময় দেওয়া হলো না। রড হাতের লোকটা তেড়ে এলো মাথায় আঘাত করতে। কৌশলে হাতটা ধরে ফেল ইয়াসির। বুট পরা পা তুলে পোক্ত এক লাথি মারল বুকে। লোকটা ছিটকে গেল দূরে। তারপর দুজন আসে, কিন্তু প্রহারে ব্যর্থ হয়। ইয়াসির জুডো চ্যাম্পিয়ন, তার সাথে মারপিটে সুবিধা করা মুশকিলই বটে। খোলা রাস্তার নিচে মুহূর্তে ধস্তাধস্তি লেগে যায় ওদের। পথচারী কজন দেখল এগিয়ে আসার সাহসী কুলো না। ইয়াসির এক হাতে যেটাকে পারছে মারছে, কখনো পা কখনো হাত। আত্মরক্ষার্থে রডটা নিয়েও পেটালো ওদের। শেষে একটাকে ঘুষি দিতে দিতে মাটিতে শুয়ে ফেল। বুকের উপর হাঁটু ভর রেখে পটপট প্রহার করলো মুখে। লোকটার নাক থেতলে যাওয়ার দশা হয়। চতুর্থ লোকটা বুকে হাত চেপে উঠলেন কোনো মতে। দুপাশে দুজন মাটিতে শুয়ে কোকড়াচ্ছে। লোকটার মাথায় হজবরল লেগে গেল কি করবে, কিভাবে করবেন তা নিয়ে। কিন্তু বসে থাকলে তো চলবে না, যে করে হোক একে লাশ বানিয়ে ফিরতে হবে আজ। চকচকে ধারালো ছুরিটা তুলতেই ফের তেড়ে গেলেন তিনি। ইয়াসিরের খেয়াল অন্যদিকে। দ্বিতীয় লোকটা বেধড়ক মারছিল। চতুর্থ জন তার পেছনে দৃঢ় এক কোপ বসাতে গেল। কোত্থেকে ঝড়ের মতো এসেই ছুরিটা ধরে ফেল কেউ একজন। বিঘ্ন পেয়ে ভরকালো সে। তাকালো স্পষ্ট চোখে আগন্তুক মেয়ে, কিন্তু পোশাক আশাকে ছেলে ভাব। ধারালো ছুরির ডগা হাতের মুঠোয় বন্ধি তার। লোকটা ছুরি ধরে মোচড় দিল, কিন্তু ছাড়ানো গেল না। আরও শক্ত করে চেপে রাখলো মেয়েটি। তোপে কোমল সফেদ তালুর চামড়া ছিন্ন হলো কেটে। গলগলিয়ে বেরিয়ে আসা রক্ত কবজি ছুঁয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল। ঘাড়ের উপর উষ্ণ কিছুর স্পর্শে মুখ তুলে চাইল ইয়াসির। পিলে শুদ্ধ চমকালো অমনি। তার দিকে তাকারা ছুরিটা ধরে দাঁড়িয়ে তুষি। ঘাতক লোকটির সাথে জবরদস্তি চলছে। ইয়াসির কিছুক্ষণের জন্য বোকা বনে যায়। এক পল তুষিকে দেখে, পরপর ঘাতককে দেখল। লোকটা যত ছুরি মোচড়াচ্ছে তুষি তত জোরে ধরছে। শেষে সজোরে লাথি মারল। এক হাত দূরে ঠিকরে গেলেন তিনি। তস্ত্র দ্বিতীয় লোকটির বুক হতে তড়াক করে উঠে দাঁড়ালো ইয়াসির। লোকটা খুব খুব করে কাশছেন, চেহারায় রক্ত ধুলো মেখে একাকার। একটু ছাড়া পেতে পা ঘষতে ঘষতে ছুটলেন পালাতে। বাকিরাও সাথে ছোটে। তুষির হাত কেটে যাতার অবস্থা। রক্তে সাদা কবজি মেখে গেছে। ইয়াসির তাজ্জব চোখে মেয়েটিকে দেখছে তখনও, কিন্তু তুষির নজর এদিকে নেই। ছুরি সেই ঘাতক উঠে পালাচ্ছে। ও দাঁত পিষে পিছু ছুটতে যাবে, অমনি হাতটা টেনে ধরল ইয়াসির। মেয়েটা থমকাই, থেমে যায় পা জোড়া। ইয়াসিরের কণ্ঠে উৎকণ্ঠা। মাই গুডনেস, এ কি অবস্থা হাতের? এসো। হাতে টান পড়তে তুষি ভয় পেল। ও যে অয়নের পকেট মেরেছিল সেদিন, মনে পড়ল সেটা। ঢোক গিলে পড়ল, আবার জেলে পড়বেন নাকি? কথা কম, এসো। তুষির মুখটা চুপসে গেল। ও এখানে এসেছিল একটু ভালো ইনকামের জন্য। ইয়াসিরের ওপর হঠাৎ আক্রমণ দেখে নিজেকে সামলাতে পারেনি। মানবতা মরে গেল, তুষি বেঁচে আছে, তাই তো ছুটে এলো বাঁচাতে। কিন্তু এখন কি হবে? এসব পুলিশ টুলিশে কি মায়া মমতা আছে? ভাইয়ের পকেট কাটার জন্য যদি আবার জেলে ঢোকাই, সেবার তো বলো কোর্টে চালান করবে। হাই হাই। তুষি নীরব হা হুতাশ করছে। ইয়াসির ডান হাতে চেপে রেখেছে ওকে। বাম হাত তুলে সিএনজি ডাকলো। অল্প পথ, রিক্সা হলেও চলবে, কিন্তু একটা মেয়ের সাথে এত পাশাপাশি বসতেই তার আপত্তি। 3 চাকার বাহন কাছে এসে দাঁড়াতেই ইয়াসির বলল, ওঠো। ভাবুক তুষি শোনেনি। ও কন্ট্রোল চড়া করে ডাকলো, এই চোর, ওঠো। মেয়েটা নড়ে ওঠে, কণ্ঠে দোনা মোনা। মানে? উঠতে বলেছি।
কড়া কণ্ঠে শুনি তুষি সাহস শেষ হতাশ ভঙ্গিতে বসলো ভেতরে। ইয়াসির ভেবেছিল ও চালকের পাশে বসবে, কিন্তু না, জায়গা নেই। অনিচ্ছায় তুষির পাশে বসলো তাই, কিন্তু সিটের দুই প্রান্তে দুজন। তুষি ঠোঁট কামড়ে ভাবলো, আমাকে কি পকেট কাটতে দেখে নিয়েছিল, এখন কি করে নিচ্ছে। ও মাই গড, ওরে আল্লাহ, সুযোগ আছে, লাইফ দেই একটা গাড়ি থেকে। সিএনজি চলছে। ইয়াসির শরীফকে ফোন করলো। বাইকের অবস্থা শোচনীয়, বলল। আমার বাইক লোক পাঠিয়ে গ্যারেজে নিয়ে যাও। তুষি খেয়াল করলো ও ফোনে ব্যস্ত। আস্তে করে ছিটকানিটা টানতে গেল, তাই যেই হাত ছোঁয়াবে ভেসে এলো সেই গুরুগম্ভীর স্বর, ডোন্ট মুভ। ভুলে এসব করতে গিয়ে কপালে দুঃখ ডেকো না। তুষি চোয়াল ঝুলে যায়, হাতটা সরিয়ে আনি দ্রুত। না না, আমি তো ছিটকিনিটা দেখছিলাম, কোনোদিন এত সুন্দর ছিটকিনি দেখিনি তো, তাই আর কি। ইয়াসির কিছু বলল না। শরীফের সাথে কথাই বহাল হলো। ও বিড়বিড় করে মনে মনে বলল, চালাক মাইরি, হাত নাড়ালেই হাতই বুঝে ফেলে। ইয়াসির সোজা ওকে নিয়ে হাসপাতালে এসেছে। বিশাল আকার সাইনবোর্ডে দেখে এতক্ষণে দম ফেল তুষি। এর মানে ওকে জেলে ভরতে নয়, ডাক্তার দেখাতে এনেছে। যাক, তাহলে লোকটার দয়ামায়া কিছু হলেও আছে। তুষির ঠোঁটে হাসি ফুটল, গদগদ ভাব করে বলল, স্যার, আমার কিন্তু কিছু হয়নি, একদম গুড আমি, নো টেনশন টেকিং। এরকম স্মল স্মল কাটিং অনেকবার। আমাকে ছেড়ে দিন, আই গো মাই কাজ, নো। ইয়াসির তপ্ত চোখে ফিল, ঠোঁটে আঙ্গুল চেপে বোঝালো। শশ। তুষি ঠোঁট টিপে মাথা কাত করল। ইয়াসির তখনও হাত ছাড়েনি। ইমার্জেন্সি ওয়ার্ডে এলো সোজা। সেখানকার লোকজন পুলিশ দেখে একটু তৎপর হলেন। তারপর ইয়াসির ওই কদিনের পরিচিত মুখ। রুহানের কেস চলাকালীন তার সাক্ষাৎকার বেশ পরিচিত। ওকে দেখেই এগিয়ে এলেন নার্স। কিছু লাগবে স্যার? ও তুষিকে দেখালো। হাত কেটেছে অনেকটা, ফার্স্ট এডের ব্যবস্থা করুন। জি, আসুন আমার সাথে। নার্স ওদের নিয়ে আলাদা চেম্বারে এলেন। ডাক্তার ঢুকলেন কিছু সময় পর। ইয়াসির তুষিকে চেয়ার দেখালো। বসো। তুষি এখন ভয়টই নেই, তবে হাতটা জ্বলছে। কতখানি কেটেছে রক্তের জন্য বোঝা মুশকিল। নার্স তুলো দিয়ে শেষ পরিষ্কার করলেন। উল্টে পাল্টে ক্ষত দেখে বলেন, স্যার, মনে হচ্ছে অনেক গভীর চোট। চিকিৎসক নিজেও পরখ করলেন ব্যাপারটা। মাথা নেড়ে বলেন, হ্যাঁ, ব্যান্ডেজ শেষে একে টিটনেস দিতে হবে। তুষি চোখ ঝাপটালো, ভাবলো। টি টেনিস? টি মানে তো চা, চা খেতে দেবে? অমনি স্ফুত হয়ে বলল, হ্যাঁ দিন না, দিলে ভালোই হয়, মর্নিং থেকে খাইনি কিছুই। ডাক্তার কিছু বললেন না, চলে গেলেন কোথাও। তুষি নজর এনে ইয়াসিরের ফেলল। মানুষটা পাশেই দাঁড়িয়ে, ফোনে মনোযোগ। ওর সরু চোখে আপদমস্তক দেখল ওর। ইয়াসির বেশ লম্বা, বসে থাকা তুষির পাশে উজ্র সিংহ যেন। চমৎকার স্বাস্থ্যের পুলিশের পোশাক কি যে মানিয়েছে। এত হ্যান্ডসাম পুলিশ তুষি আগে দেখেনি। ও দেখা সত্য পেট মোটা জলহস্তির সাইজের। সামনের চালকুমড়ার ভুঁড়ি দেখলেই বোঝা যেত ঘুষ খাই কিনা। ইয়াসিরের ইউনিফর্মে ধুলো মাখা, বোধহয় মারামারির সময় লেগেছে। কবজিতে একটা ঘড়ি, চুলগুলো সজারুর কাটার মতো পরিপাটি, গালে দাড়ি অল্প ছোট, একটু খোঁচা খোঁচা, গোপটা ধালো খুব, চিবুকের এক পাশে তিল। আচমকা ইয়াসির তাকাতেই তুষি থতমত খেল। গাল চুলকানোর ভান করে চালু এদিক সেদিক। ডাক্তার এলেন তখনই। নার্স সার্জিক্যাল ট্রে এনে রাখলেন। সেখান থেকে বড় ইঞ্জেকশনটা তুলতেই তুষির চোখ বেরিয়ে এলো। এটা দিয়ে কি হবে? হোয়াট ডু ইউ? চিৎকার করে বললেন, আপনাকে তো বললাম ট্রিটমেন্ট দেওয়ার কথা। তুষির মাথা চক্কর কাটে। ডাক্তার ওকে ইঞ্জেকশনের কথা বলেছিল। তুষি তো এই জিনিসে ভীষণ ভয়। কবে কোন ছোটবেলায় বস্তির স্কুলে একবার ইঞ্জেকশন দেওয়া শুরু হয়। তুষিকে চেপে ধরে এমনভাবে দিয়েছিল ব্যাটা, গোটা 2 রাত জ্বরে ঘুমায়নি সে। হাত নাড়ানো অবধি বন্ধ হয়ে গেছিল। জায়গা পেকে সেই বাজে অবস্থাটা ভেবেই তুষি আর্তনাদ করে বলল, না না, আমি নেব না, নো 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 নো, নট গিভ মি, নট। চিকিৎসক ইয়াসিরের দিকে চাইলেন, নীরবে শুধালেন কি করবেন। তুষির চিৎকার শুনেই ও কান থেকে ফোন নামিয়েছে, পকেটে ভরতে ভরতে বলল, যা দরকার করুন, আমি আছি। তুষি জোরে জোরে মাথা ঝাঁকালো। না না স্যার, আমি দেব না। ইয়াসির বাজখাই ধমক দেয়। চুপ। অমনি তুষি শক্ত হয়ে গেল, পিঠটা শটান হয়ে ঠেকল চেয়ারের সাথে। নার্স সাতের হাঁটা গোটাতেই দাঁত চেপে চোখ খিচে নিল জোরে। সূচের মাথাটা যেই ত্বক ভেদ করেছে। মেয়েটার মনে হলো আজ সে শেষ। আতঙ্কে কি করবে বুঝে উঠল না। পাশে ছিল ইয়াসির।
খাপ করে ওর হাতটাই চেপে ধরল তুষি। ধরার তরে খসখসে চামড়ায় নখ বিঁধে গেল। ইয়াসির ভুরকুচকে সেটায় দেখল এক পল, তারপর ফিরল তুষি পানে। ফ্যাকাশে ঠোঁট নড়ছে মেয়ের, দোয়া পড়ছে হয়তো, গা কাঁপছে। ইয়াসির আশ্চর্য হয়, ছুরি দিয়ে হাত কাটল, গুন্ডাদের বুকে লাথি মারল। তারা করতেও যাচ্ছিল ওদের এত সাহস, যেখানে সিমি এখন একটা সামান্য ইঞ্জেকশন দিতে বসে এমন ঠকঠক করে কাঁপছে। তুষির পাতলা শরীরটা শক্ত হয়ে চেয়ারে সেটে গেছে, নড়ছে না, চোখের পাতা পড়ছে না, যেন শক্তপোক্ত পাথর খণ্ড। ফর্সা ফ্যাকাশে মুখটা থমথমে বানিয়ে ও গাঢ় হয়ে রইল। নার্স মেয়েটা হাসলো তাতে। ওয়ান টাইম ব্যান্ডেজটা ভালো করে লাগালো সূচ ভেদ করা ক্ষতর জায়গায়। তুষির তাও নড়চড় দেখা গেল না। মেয়েটা ঠোঁট টিপে হেসে পড়ল। হয়ে গেছে আপু, এবার একটু নড়ুন। ব্যথা কিন্তু বেশি পাননি? তুষি কথা বলল না, রুষ্ট নয়নে অচল সিন্সটাকে দেখল। চিকিৎসক দুটো ওষুধ লিখে দিলেন। হাতে ব্যথা বাড়লে পেনকিলারও আবশ্যক। বিজ্ঞ মানুষটা কঠিন শুদ্ধ ভাষায় অনেক কিছু বলেন, কিন্তু তুষি ওসব শুনল না। প্রেসক্রিপশনে তার মনোযোগে ছিটে ফোটাও নেই। অমন শক্ত ইংরেজি সে পড়াতো দূর, আগা মাথায় বুঝবে না। আর এসব ওষুধ টষুধের দরকার কি? শুধু শুধু টাকা নষ্ট। তুষি হাত কেটে গেলে দাদি পাতা বেটে একটা টোটকা বানিয়ে দেয়, ওটাই দেবে, ব্যাস, ব্যথা ভ্যানিশ। ও গোটানো শার্টের হাতা ফের কুনি অবধি নামালো। ইঞ্জেকশনে ব্যথা তো পায়নি, কিন্তু ভয় লাগছে একটু। আবার সেই আগের মতো পেকে টেকে যাবে না তো? কি যে দরকার ছিল এই পুলিশের ওকে হাসপাতালে আনার, ওদিকে জেলে ভরতে রেডি, আবার ডাক্তারও দেখাই। সে বিরক্ত চোখে ইয়াসিরের দিকে চাইল। চোখাচোখি আশঙ্কিকতায় ভরকে গেল অমনি। হাস্যহীন মানব ওকে দেখেই হাসছিল। তীরের ফলার মতো চাহনি তার মুখবিররে আটকে, যার পড়তে পড়তে বিরক্তি। তুষির থেকে সেই বিরক্তি হাজার খানেক বেশি। একবার ওকে দেখছে, পরের বার হাতটাই। তুষি এই চাহনি বুঝল না। বিভ্রান্ত হয়ে ইয়াসিরের দৃষ্টি অনুসরণ করল। ছোট্ট কলিজা সলাৎ করে লাফিয়ে উঠল অমনি। ইয়াসিরের লোমশ হাতটা খামচে ধরেছে ও সফেদ নখ ডুবে গেছে হলদে ত্বকের ভিড়ে। ধরপড় করে হাত সরাল মেয়েটা। তুতলে গেল কথা বলতে গিয়ে। সরি স্যার, আই নট সি ইউ। ইয়াসির চুপ। তার নম্রতাহীন চামড়া ভেদ করে একটু রক্ত উকি দিচ্ছে। তুষি জিভ কাটল, হুতাশে ছারকার হয়ে ভাবল, ওরে তুষি রে, ভয় পেলি ভালো কথা, একে ধরলি কেন? দরকার হলে কারেন্টের তার চেপে ধরতি। এখন যে পুলিশ বেটাকে খামচে রক্ত বের করে দিয়েছিস, এই ছোটয় আবার কোর্টে তুলবে না তো? তুষি টের পেল তার মাথার উপর ভো ভো করে শনিদেব ঘুরছে। মোটা গোফ নাচিয়ে নাচিয়ে বলছেন, ইয়াসির একটা গোফা, ওকে দেখলেই তোর দিন ভালো যায় না। দূরে থাক ওর থেকে, দূরে থাক। তুষি ঘাড় নাড়ল সজোরে, পণ করে বসে বসে। আজ থেকে ওই ইয়াসিরের ছায়াও মারাবে না। বিল মেটানোর পর্ব এলো। তুষি ভারী চিন্তায় পড়ল আবার। এমন গরুর ইঞ্জেকশন দিয়েছে, সাথে 10 তলা ব্যান্ডেজ হাতে। কত টাকা আসবে? নিশ্চয়ই অনেক। হাসপাতালও তো হাইফাই দেখতে। বিলের দায় আবার ওর ঘাড়ে পড়বে না তো? তুষি বাম হাতটা তস্ত্র পকেটে চলে গেল। মানিব্যাগে টাকা টোকা নেই। ইয়াসিরকে বাঁচাতে আসার আগে একটা পকেট মেরেছিল, ওতে তেমন লাভ হয়নি। এখনও টাকা দেবে কি করে? পরপরই পিঠটা সোজা করে ভাবল, ওয়াই আই মানি গিভিং? আমি তো ইচ্ছে করে নট কামিং, তাই না? যে কাম সে গিভ। কিন্তু ব্যাপার ঘটল উল্টো। পুলিশের লোক দেখে চিকিৎসক একটু গদগদ হওয়ার চেষ্টা করলেন। খুব আদিক্ষেতা করে বলেন, বিল দিতে হবে না, আপনারা দেশের সেবা করছেন, আমরাও করছি, একই তো বলুন। কিন্তু ইয়াসির তো এসব শোনার লোক নয়। সে টাটু শব্দবিহীন ওয়ালেট বের করল। সেটা মেলতেই পাশে থাকা তুষির চোখ দুটো লোভে চকচক করে উঠল। 1000 টাকার নোট দেখে জিভে ঠোঁটটা ভেজাই দুবার। হাতের আঙ্গুলগুলোতে নিষ্পিস শুরু হয়, কিন্তু না, আজ তো এই ভুল করলে চলবে না। ইয়াসির যা চালাক, ধরতে পারলে রুহানের মতো পিটিয়ে ছাল তুলে ফেলবে। কিন্তু তুষির হাতটা যে কথা শুনছে না। ও ছুটে যেতে চাইছে, ছো মেরে ওয়ালেটটা নিয়ে পালানোর প্রয়াস ভারী হচ্ছে ক্রমে। নিজেকে সামলাতে পাথর হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। মুখটাকে ঘুরিয়ে মুঠো করে রাখলো হাত দুটো। ওদিকে তাকেবেও না, চুরির ইচ্ছেও হবে না। ইয়াসির টেবিলের ওপর আস্ত
নোট রাখলো ভীষণ ধীরতার স্বর। রাখুন। সহকারী ছেলেটা চিকিৎসকের মুখের দিকে চাইল, নীরবে শুধালো, কি করবেন? চিকিৎসক আর গুড়িগাই করলেন না, মাথা নাড়ালেন সম্মতিতে। তুষি উঠে দাঁড়ালো। ইয়াসিরের হাতের ফোনটা ভাইব্রেট হচ্ছে সমানে। গ্লাস প্রোটেক্টরের এক কোণা ভাঙ্গা, ধস্তাধস্তিতে হয়েছে হয়তো। তুষি ঢোকিল মুগ্ধ চোখে। এরকম একটা ফোন কিনতে হলে ওকে ঠিক আর কয়টা পকেট মারতে হবে? তুষির বহুদিনের ইচ্ছে ওর একটা জব্বর ক্যামেরার স্মার্টফোন হবে। সানগ্লাস চোখে দিয়ে স্টাইল মেরে ছবি তুলবে সে। ওসব কাজে টিনটিন বাবলু ও এ দুটোকে খাটাবে তখন। ভাবতে ভাবতে ওর আচমকা নজর পড়ল লম্বা মানুষটার কপালের কোণায় একটা আড়াআড়ি কাটা দাগ। দেখেই বলল, এ কি, আপনারও তো কপাল কাটা? সিস্টার, ওনাকে বান্ডিল করে দিন। মেয়েটা বাঁকা চোখে চাইল। বান্ডিল ও ব্যান্ডেজ। ইয়েস ইয়েস, ইংরেজি বলেছে দেখে বুঝতে সময় লাগলো। স্টেরেঞ্জ। তুষি একটা ভালো কথা বলেছে, কিন্তু ইয়াসির কেমন খ্যাক করে উঠল। তোমাকে এত বেশি বুঝতে হবে না, আমার ব্যাপারে আমি দেখে নেব। যাও, বেরো এখান থেকে। মেয়েটা ভারী আশ্চর্য হলো, তর্কে না গিয়ে মুখ বাঁকালো, কাঁধ উঁচিয়ে পিড় করলো। না করলে নাই, আমার কি ভাই? ইয়াসিরের ফোন তখনও বাজছে। সোজা হাসপাতালের বাইরে এসে কল রিসিভ করলো। তুষি ঠিক পেছনেই ছিল। ওকে থামতে দেখে দাঁড়ালো সেও। হ্যালো। আপনি কোথায়? আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মেয়েলি কণ্ঠ। ইয়াসিরের কপালে ভাঁজ বসল। বিভ্রম নিয়ে স্ক্রিনটা দেখল ফের। ও সেই তুষি। ফোনটা কানে গুজে বলল, সরি, আমি আজ দেখা করতে পারছি না, আপনি বাসায় ফিরে যান। মেয়েটির কণ্ঠে রাগ বিস্ময় দলা পেকে এলো। ফিরে যান মানে? আমি 1 ঘন্টা যাবত রোদের মাঝে দাঁড়িয়ে আছি, আর আপনি এখন বলছেন চলে যেতে? এই, এটা কি ফাজলামো হচ্ছে? ইয়াসিরের কণ্ঠ অটল। সরি না, আমি আপনাকে সেজন্যই বলেছি, নাহলে ইয়াসির আপনার মুখ থেকে এসব শব্দ সহজে বের হয় না। আমার এদিকে একটা জরুরি কাজ পড়ে গেছে, এখন শাহবাগে যাওয়া সম্ভব নয়। ইউ গেট ব্যাক টু ইউর হোম। মেয়েটি হয়তো আরও কিছু বলতো, কিন্তু ওইটুকু ভদ্রতা ইয়াসির দেখালো না। খট করে লাইনটা কেটে দিল। তার মাথা শিরা ধপধপ করছে ব্যথাতে। কপালের এক পাশ বিবশ প্রায়, রক্ত জমাট বেঁধে কালো হয়েছে সেখানে। চিন্তায় কোষগুলো ছিঁড়ে যাওয়ার জোগাড়। এই অ্যাটাক রুস্তম করেছে ও নিশ্চিত, কিন্তু সেটা প্রমাণ করবে কি করে? রুস্তম তো সহজে পেছন ছাড়বে না মনে হচ্ছে। ইয়াসির অস্থির চিত্তে 2 আঙ্গুল ভুঁড়ির মাঝখানে ঘষল। আচমকা চোখ পড়ল পাশে একটা খাটো ছায়ামূর্তি, তার ঠিক কাছাকাছি দাঁড়িয়ে। চট করে পিছু ফিরল সে। তুষি কান খাড়া করে শুনছিল এতক্ষণ। ওপাশে নারী আওয়াজটাও পরিষ্কার বুঝেছে। ইয়াসির তাকাতে দাঁত বের করে হাসল, ভ্রু উঁচিয়ে বলল, গার্লফ্রেন্ড রাগ করেছে বুঝি? ইয়াসিরের তপ্ত কণ্ঠস্বর ছুটে এলো সহসা। শাট আপ, দাঁত বন্ধ করো, আর এখান থেকে চুপচাপ বিদায় হও। তুষি থতমত খেল। পরপর কপাল কুঁচকে ভাবল, বারবার চুপচাপ চলে যেতে বলেন কেন? কথা বলতে বলতে গেলে কি অসুবিধা আছে? আশ্চর্য বেটা একটা। মেয়েটা বিরক্তি গিলে নিল। আলগোছে ভেঙচি কেটে হাঁটা ধরল সোজা। এক পা বাড়াতেই পিছু ডাকল ইয়াসির। দাঁড়াও, এই চোর। তুষি থমকায়, জিভ তুলে সূচক শব্দ করে একটু। ও চোর না, বারবার চোর চোর করে কেন? ফিরল ঠোঁট ফুলিয়ে। ইয়াসির কড়া কণ্ঠে শুধালো, সেদিন অয়নে ওয়ালেট কে নিয়েছে? তুষির বুক ধক করে উঠল। অয়ন নামটা সে চেনে না, কিন্তু পুলিশ ব্যাটা এমন শক্ত করে নাম নিয়েছে যখন তখন সেদিনের ওই ছোকরাই হবে। ও আমতামতা করে বলল, হু অয়ন? আই নট নো অয়ন। বাংলায় কথা বলতে পারো না? মৃগরোগ আছে? অ্যাঁ? ইয়াসিরের কণ্ঠে কঠোরতা। আঙ্গুল তুলে বলল, শোনো, সেদিন হাতে পানি বলে ছাড়া পেয়েছিলে, প্রমাণ নেই বলে আজ আবার ছেড়ে দিলাম। তাই এখন সোজা বাসে যাবে। যদি রাস্তাঘাটের কোথাও দেখেছি, ঘর ধরে এনে লকআপে পড়ে দেব, মনে থাকবে? তুষি ভেতর ভেতর রোষের ফেটে পড়ল। দাঁত চিবিয়ে ভাবল, রাস্তায় থাকবো না মানে? রাস্তা কি তোর বাপের শালা? ইয়াসিরের গুরুভার স্বরে নড়ে চড়ে উঠল। কি হলো, কথা কানে গিয়েছে? তুষি বাধ্য নিশ্চুপ মাথা কাত করল। ছোট শব্দে জানালো, মনে থাকবে স্যার। যাও। তর্জনে আঙ্গুল ঘুরিয়ে ধরল তুষি। বিড়বিড় করে বলল, শালা, তুষির সাথে হম্বি তম্বি? খালি হাতে সুযোগ আসুক একটা, তোর করবো এমন হাল, হবি ফুটো নৌকার ছেঁড়া পাল। অনের পরীক্ষা সবে শেষ হয়েছে। ফুরফুরে মেজাজে হল ছেড়ে বেরোলো সে। সুদর্শন পুরুষের ঠোঁটের হাসি বসন্তের বাতাসের মতো প্রাণবন্ত।
যতটা আশা করেছিল ততোধিক ভালো হওয়ার মুখবিবরে আনন্দের জলজলে ছটা। এমন চলতে থাকলে বেস্ট শিশুবিদ হওয়া থেকে আটকাবে কে? অয়ন একা নেই, দুপাশে আরও কয়েকজন বন্ধু। কথা বলতে বলতে ক্যান্টিনে যাচ্ছিল সবাই। হঠাৎ কানে এলো দারোয়ান তর্ক করছেন কারোর সাথে। কেউ একজন ঢুকতে চাইছে ভেতরে, পরীক্ষার সময় বলে তিনি কিছুতেই রাজি হচ্ছেন না। অনেক পাজোড়া থমকালো ওই চেনা ঝুমঝুমে স্বরে। আঙ্কেল প্লিজ যাই না একটু, এখানে আমার পরিচিত একজন আছে, গেলে কিচ্ছু হবে না। জট করে ঘুরে চাইল সে, চমকে গেল অমনি। কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে কলেজ পড়ুয়া ইউষা দাঁড়িয়ে। গেমেনে একাকার মেয়েটা, দুপাশে দুটো লম্বা ছুটি ঝুলছে। রোদের আলোয় চকচক করছে ফর্সা মুখ। বিস্ময়ের তোড়ে অয়নের ঠোঁট দুটো প্রান্তে চলে গেল। বন্ধুদের ভিড় ছেড়ে তস্ত্র সরে এলো এ পাশে। ইউষা তখনও দারোয়ানকে মানাতে ব্যস্ত। অয়ন অবাক হয়ে ডাকল, ইউষা। তুরন্ত পিছু ফিরল কিশোরী, ঠোঁটে হাসির বান ছুটিয়ে বলল, অয়ন ভাই, পরীক্ষা শেষ হয়েছে? দেখো না আমি কখন এসেছি, কিন্তু এই আঙ্কেল আমাকে কিছুতেই ঢুকতে দিচ্ছে না। অয়ন তাজ্জব তখনও। তুই এখানে কিভাবে এসেছিস? আর আর কার সাথে এসেছিস? দারোয়ান শুধালেন। জবাব দিল ইউষা, চেনেই তো, আমি সে কখন থেকে আপনাকে বলে যাচ্ছি এখানে আমার চেনা লোক আছে, তাও শুনছেন না। এবার বিশ্বাস হলো তো? অয়ন ধৈর্য হারিয়ে ইউষাকে একপাশে টেনে আনলো। তুই এতটা পথে একা একা এসেছিস? বাড়ি না গিয়ে এখানে কেন এলি? একা আসিনি তো, আমার এক বন্ধুর সাথে এসেছি। ও আমাকে এখানে রেখে বাসায় চলে গেছে। তোমার পরীক্ষা কেমন হলো বললে না তো? ইউষা যতটা স্বাভাবিক, অয়নের চমক ততটাই গাঢ়। কত বাচ্চা একটা মেয়ে, এখনও ঠিক করে রাস্তা পার হতে জানে না। সে কলেজ শেষে উল্টো পথ ধরে এখানে আসবে কেন? এখানে যে ওর ক্লিনিক্যাল টেস্ট চলছে, এটাই বা জানলো কি করে? অয়নের মাথায় অনেক প্রশ্ন, কিন্তু উত্তর দিল না ইউষা। স্ফূর্ত গলায় পাল্টা প্রশ্ন করল, আমাকে দেখে খুশি হওনি অয়ন ভাই? ওর হাঁ করার আগেই ওপাশ থেকে অয়নের নাম ধরে ডাকলো কেউ। একই সাথে ফিরল ওরা। বন্ধুদের ভেতর হতে একজন দুষ্টমির বান ছুল। কি বন্ধু, কে ইনি? আমাদের ভাবি নাকি? অন্যজন বলল। এতকাল সিঙ্গেল থেকে শেষে বাচ্চা পটালি অয়ন? বাকিরা হৈ হৈ করে হাসল। ওদের পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স চলছে, অথচ দুষ্টামির বেলায় ওরা সব যেন সেই ভার্সিটির ছাত্র। কথাগুলো শুনে লজ্জায় নুইয়ে গেল ইউষা। পলাশের ঝাঁক ছুটে এসে বসল দুগালে। ফোলা মুখখানা নামলো নিচে। অয়নের বন্ধুদের মুখে ভাবি ডাক যেন অমৃতের মতো, কিন্তু চটে গেল অয়ন। রেগে রেগে বলল, বাজে কথা বলবে না, ও আমার ছোট বোন ইউষা। ইউষার হাসিটা ধপ করে নিভে যায়। আহত চোখ তুলে চাই তার দিকে। বোন? অয়ন ভাই ওকে এখনও বোন ভাবে? অয়নের চোখে মুখে বিরক্তি। ইউষার ব্যথাতুর চাউনিতে তোয়াক্কাই নেই। খপ করে ওর হাতটা ধোলো, একটানে গেটের বাইরে এনে বলল, কেন এসছিস সেখানে? দেখলি ওরা কি সব বাজে কথা বলছে? ইউষা লালচে ঠোঁট ফুলে যায়, মনে মনে বলে, বাজে কই, ওরা আমার জীবনের সবচেয়ে সুন্দর কথাটা বলেছে। অয়ন ভাই তুমি গাধা, তাই বোঝনি। কিন্তু জিভ থেকে খসাতে পারল না। মুখ ভার করে মাথা নামালো। অনেক চোখে লাগলো ব্যাপারটা। ইউষার মন খারাপ ওর ভালো লাগে না। মেয়েটা চঞ্চল, চঞ্চলরা সবসময় চাঁদের মতো হাসবে, ঝর্ণা হয়ে ছুটবে। ওদের কালো মুখে মানায় না কখনো। ফোঁস করে দম ফেলে বলল, আচ্ছা বেশ, যা হয়েছে হয়েছে, কি খাবি বল? ইউষা চুপ, চিবুক গলায় ফেলে রাখলো। অয়ন বলল, শুরু হয়ে গেল, খাবি কিছু? না উবার ডাকবো? ইউষার শব্দ নেই, সুকোমল গাল ফুলে আছে রাগে। অয়ন হাসলো এবার, বলল, হয়েছে, এত অভিমানের দরকার নেই, চল আইসক্রিম কিনে দিই। উত্তরের অপেক্ষায় রইল না। মেয়েটার হাত টেনে নিয়ে গেল ওপারে। ফুটপাত ধরে অনেকগুলো ভ্যান বসে সেখানে। অনেকটা বাটার স্কচ নিল। ইউষার পছন্দের এটা। মেয়েটার অভিমানে জল হলো সহসা। অয়ন ভাই কি সুন্দর মনে রাখেন ওর পছন্দের কথা। সুনয়না আলগোছে হাসল, যে হাসি অয়নের চোখে পড়বে না। মানুষটা বিল মেটাতে ব্যস্ত যখন ও প্যাকেট খুলে খেতে থাকে। ফাঁক করে আর চোখে চাই কবার।
খেতে গিয়ে ঠোঁটের এক পাশে আইসক্রিম লেগে গেল। অয়ন দেখল সেটা। বিত স্প্রেও সে ভুর কুচকে বলল, বড় হবি না ইউষা? মেয়েটার চোখ নিষ্পাপের মতো। কি করেছি? অয়ন কথা বলে না। পকেট থেকে রুমাল নিয়ে চুপচাপ ঠোঁটে চেপে ধরে লেগে থাকা আইসক্রিম বড় যত্নে মুছে দেয়। যতটা যত্নে শ্বাস আটকে পড়ল ইউষার। মেরুদণ্ড ধনুকের মতো সোজা হয়ে গেল। সাথে হাড় ছুঁয়ে নেমে চলল অনুভূতির এক হিমশীতল স্রোত। অভিমানে টইটুম্বর নয়নজোড়ায় তার মেখে এলো প্রেম, যে প্রেমে তোরে অয়নের প্রতি সে বহুবার হারায়। বিমোহে বোধহীন ঠোঁট নাড়ল ইউষা। ডাক্তারি পড়া খুব কঠিন না অয়ন ভাই? কেন? বুঝতে কষ্ট হয় না তোমার? ইউষা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু বাইরে নয়, মেয়েটার বুকেই ভাবল আনমনে। আমার মনটা তো তার চেয়ে সহজ অয়ন ভাই। এত কঠিন পড়া বুঝতে কষ্ট না হলে এটা বুঝতে এত কষ্ট কেন তোমার? বিকেল নাগাদ শওকত সাহেবের কাছে ফোন এসেছে। করেছেন কোনি তুষির পিতা ইরফান শেখ। বিয়ের কথাবার্তা চলছে এতদিন, কিন্তু ইয়াসির এখনও তার মেয়ের সাথে দেখা করেনি। আজ আসবে বলেও আসেনি। মেয়েটাকে মোড়ের রাস্তায় দাঁড় করিয়ে রেখে ফেরত পাঠিয়েছে। এসব নিয়ে এক বিস্তর অসন্তুষ্টি সবার। শওকত কি বলবেন? ইয়াসির তাকে মানে না। নিজ চেষ্টায় পরিশ্রমী পুলিশ অফিসার হয়, সেই দাপট এখন আরও প্রগাঢ়। কিন্তু ব্যাপারটা তো একটু হলো ম্যানেজ দেওয়া দরকার। তাই বোঝালেন নিজের মতো। অত ভালো পরিবার, সুনাম কানাই কানাই দেখে মেয়ের বাবাও অবশ্য গদগদ বটে। ফের আপ্লুত হলেন প্রশংসায়। ইয়াসিরকে নিয়ে গত মাসখানেক যা সব হচ্ছে, তার মতো ছেলে কাছে মেয়ে বিয়ে দেওয়া যে অনেক কিছু, তাই আর বিশেষ গো ধরেনি। শুধু বলেছেন ছেলেকে একটু বোঝাতে, যেন মেয়েকে সময় দেই। শওকত আশ্বাস দিয়ে ফোন রাখলেন ঠিকই, কিন্তু দুশ্চিন্তার কালো মেঘে ডুবে গেলেন। তারপর ইয়াসির তো কথাই বলে না। কিভাবে বোঝাবেন? পাশে বসতে গেলেই উঠে যায়, বেশি বাড়াবাড়ি হলে বাড়ি থেকে বেরিয়ে যায়। শওকত পোড়া শ্বাস ফেলেন। চোখের সামনে একটা বিশ্রী অতীত হাহাকার করে উঠল। এক ভোরে ঘর ভর্তি মানুষের মাঝে বাড়ি ফিরেছেন তিনি। তারপর চোখের সামনে একটা লাশ, কাফনে মোড়ানো একটা ছোট্ট দেহ, পাশে তনিমার আহাজারি, বাকিদের কান্না, লাশের রক্তশূন্য মুখখানা ভেবেই চট করে চোখ খিচে নিলেন শওকত। গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে হাতের কবজিতে পড়ল। তারপর নজর ফিরিয়ে বেডসাইড টেবিলটাই ফেললেন। পূর্ণাঙ্গ পরিবারের একটি হাস্যোজ্জ্বল ছবি সেখানে। ফুটফুটে 3 ছেলের সাথে তিনি আর তনিমা। বহু বছর আগের ছবি এটা। ভদ্রলোক ফ্রেম তুলে হাত বোলালেন সায়নের গায়ে। ভাঙ্গা স্বর হতে কিছু কাতর শব্দ বেরোলো। আমাকে ক্ষমা করিস বাবা, তুই অন্তত আমাকে ক্ষমা করিস। এক ছেলে মৃত্যুর দায় নিয়ে আরেক ছেলের চোখে ঘৃণা হয়ে বেঁচে থাকা একজন বাবার কাছে কতটা যন্ত্রণার তুই তো বুঝবি, তাই না? অয়ন ওবার ডাকতে চাইল, কিন্তু ইউষা দেয়নি। সে এখনই বাড়ি ফিরতে চায় না, খুব অনুনয় করল। এখানে তো প্রথমবার এলাম অয়ন ভাই, চারিদিকটা ঘুরে দেখি না একটু? তোমার সাথে দেরি করে ফিরলেও কেউ কিচ্ছু বলবে না। অয়ন ভেবেছিল না বলবে, ওর ক্লিনিকে ছুটতে হবে এখন, কিন্তু ইউষার নিষ্পাপ মুখের দিকে চেয়ে আর মানা করতে পারেনি। বলল, আচ্ছা। ইউষার মনে তখন রাজ্যের সুখ। এতটা সুখ বোধহয় ওর কখনো হয়নি যতটা ওর হলো শুধু অয়নের সঙ্গে আরেকটু সময় কাটানোর ছুতো পেয়ে। অয়ন হাঁটছিল সামনে, লম্বা পায়ের সাথে ইউষার গতি মেলানো দুষ্কর। তাতে কি, ও যে অয়নের পিঠের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকতে পারছে, এই বা কম কি সে অনেক আগের কথা। একবার খুব জ্বর বাঁধল ইউষার। বাড়িময় মানুষের কি চিন্তা, ডাক্তার বুদ্ধি, মায়ের কান্নাকাটি, কিন্তু ওসব ছাপিয়ে ইউষার মনে দাগ কাটল আরেকটি প্রিয় মানুষের উদ্বেগ, অয়ন। ইউষা ঘুণাক্ষেরও ভাবেনি এই ডাক্তারির ভেতরে এতটা যত্ন লুকিয়ে আছে। মাকে সরিয়ে দিয়ে তার মাথার কাছে বসে থাকা, পড়াশোনা ভুলে সারাদিন ইউষার সেবা নিয়ে ব্যস্ততা, ঠিক টাইমে এসে নিজ হাতে ওষুধ খাওয়ানো, ঘন ঘন রুমে এসে গায়ে কপালে হাত দিয়ে দেখা জ্বর কমল কিনা। হাসপাতালও তো কম ছোটেনি। তখন ইউষার ম্যাট্রিকের টেস্ট পরীক্ষা চলছিল। জ্বর একটু সারলেও শরীরই দুর্বলতা কাটেনি। সবকটা পরীক্ষায় অয়ন নিজ দায়িত্ব নিয়ে গেছিল ওকে। বুকের সাথে আগলে ধরে ধরে বেঞ্চে বসিয়েছিল।
ইনভিজিলেটর সহ সবাইকে বলেছে ওকে একটু দেখবেন। শুধু তাই কি, পরীক্ষা শেষ হওয়ার 3 ঘন্টা বাইরে দাঁড়িয়ে থেকেছে, বারবার বলেছে আমি আছি, তুই নিশ্চিন্তে লেখ। ইউষার ওসব স্পষ্ট মনে আছে এখনও। অমন যত্ন, অমন আদর আর অমন প্রশ্রয় পেয়েই তো তার কিশোরী মনটাই চড়া দাগ পড়ল। যে দাগ সময় যেতে যেতে এত গাঢ় হয়ে বসেছে যা কখনো মুছে ফেলার সাধ্য ইউষা নেই। ও চায় না মুছতে, শুধু চাই অয়নকে ভালোবাসুক, একবার বুঝুক ওর চোখ কি বলে, একবার শুনুক ওর মন কি চাই। এই চাও পাওয়া নিয়ে ইউষার বাকি জীবন কাটানোর স্বপ্নটা কবে পূরণ হবে, অয়ন কবে সাড়া দেবে। ইউষা জানে অয়নের মনের কোথাও ও নেই, হয়তো ওকে নিয়ে অয়ন আদৌ বেশি কিছু ভাবে না। তাতে ইউষার খারাপ লাগলেও অভিযোগ নেই। ও ভালোবাসে, ভালোবাসছে, ভালোবাসবে। এই ভালোবাসার টানা হেঁচাই কিংবা অনুভূতির তোড়ে অয়ন একদিন ঠিক সাড়া দেবে। যদি ইউষার ভালোবাসা সত্যি হয়, অয়ন ওরই হবে। মেয়েটা মাথা নুইয়ে হাসল, ধ্যান ফিরল অয়নের কথায়, কণ্ঠে অনুচিন্তন তার। এখান থেকে শহীদ মিনারের চত্বর কাছে যাবি? ইউষা মাথা নাড়ল বিলম্বহীন। ও ঠিক করে জায়গার নামও শোনেনি। অনভাই যেখানে নিয়ে যাক, হোক সেটা পাতালে, ওনার সাথে থাকলেই চলবে। অন রিক্সা ডাকলো। ইউষা পাশে এসে বলল, অ্যাপ্রনটা আমার কাছে দাও না। দিল সে। রিক্সা ওটা যেতে চাইছে না। অদূর হতে মাথা নাড়লেন দুপাশে। অয়ন বলল, আমি সামনে থেকে রিক্সা ডেকে আনছি, তুই এইখানেই দাঁড়া। বলে চলেও গেল। ইউষার নজর তখন অয়নের অ্যাপ্রনে। মৃদু হেসে আঙ্গুল চালালো তাতে। অয়ন খুব দামি ব্র্যান্ডেড সুগন্ধি ব্যবহার করে, ঘ্রাণও অন্যরকম। ইউষা অ্যাপ্রন তুলে নাকের কাছে ধরল, দু চোখ বুজে শ্বাস টানল জোরে। এই গন্ধর আত্মায় মিশে মিশে ওর বক্ষ স্পন্দনের ফাঁক ফোকরে, যার মাঝে স্বীয় সত্তাকে বিলীন করার প্রখর ইচ্ছে ইউষার। অয়ন ভাই যে কবে একটু বুঝবেন, কবে বোন নজর বাদ দিয়ে প্রেমিকার চোখে দেখবেন। ইউষা তো মনের কথা জানাতে ছটফট করে মরছে, শুধু উনি শোনার মতো ছটফট করছেন না। কি হয়েছে? শ্বাস নিতে কষ্ট হচ্ছে তোর? তুরন্ত চোখ মেলল মেয়েটা। অয়ন সামনে দাঁড়িয়ে হতভম্ব চোখ দুটো এদিকেই দেখছে। কখন এলেন উনি? ধ্যান জ্ঞান খুঁয়ে ইউষা পায়ের শব্দ অব্দি পৌঁছেনি। মেয়েটা তস্তর নাক থেকে অ্যাপ্রনটা নামালো, দাঁতস্থ হওয়ার প্রয়াস চালালো খুব করে, আমতা আমতা করে বলল, না মানে কই না তো। এত জোরে নিঃশ্বাস নিচ্ছিলি কেন তাহলে? সিমটম দেখে তো মনে হচ্ছে হাঁপানি আছে। বাসে যাবি? খারাপ লাগছে? ইউষা ক্লান্ত চোখে চাইল। না আমি ঠিক আছি। রিস্কায় নিচ্ছ? চলো যাই। অয়নের মুখ দেখে মনে হলো না তার চিন্তা কমেছে, কিন্তু কিছু না বলে ইউষা পিঠ ব্যাগটা হাতে নিল। ইউষার বয়স 20, কিন্তু সে তুলনায় ছোটোখাটো অনেকটা। রিকশায় ওঠার জন্য এক পা তুলল, তখনই এক হাত চেপে ধরল অয়ন। ফিরে চাইলে বলল, তোর যা সাইজ, ময়না দিলে তো পারবি না। ইউষার মন খারাপ করার কথা, কিন্তু সে হেসে ফেল উল্টো। মনে মনে বলল, খাটো মেয়েদের বড় লম্বা হয় অয়ন ভাই। এই যে তুমি অনেক লম্বা, এতেই পুষিয়ে যাবে। ও বসতেই অয়ন পাশে এসে বসল। হুড়তোলা ছিল আগেই। অয়ন হাত দিয়ে পেছনে ঠেলে দিল সেটা। রিকশা মুক্ত হলো। এরপর চলন্ত চাকার সাথে তাল মিলিয়ে বাতাসে বেগ বাড়ল। অয়নের নজর পিচের ঢালে রইল। ইউষার চোখ তার উপরে আটকে, যে দৃষ্টির প্রতি পড়তে প্রেম, যেখানে মুগ্ধতা, মায়া আর ভালোবাসা মিশে বয়ঃসন্ধিকালীন প্রথম প্রেম মানুষের যতটা তীব্র হয়, এত তীব্র প্রেম কেউ বাকি জীবনের সমস্ত প্রেম এক করলেও পাবে না। কিন্তু আফসোস, উচ্চাটনে ভর্তি এই নজর জোড়ায় ফিরল না অয়ন। ইউষা চাইল না সে ফিরুক। ফিরলেই তো ওর চোখ ফেরাতে হবে, লুকাতে হবে অনুভূতি যেটা সে চায় না। ও অয়নকে দেখতে চায় সারাদিন, সারা প্রহর। একটা সময় জ্যামের কবলে পড়ে রিকশা থেমে যায়। অয়নের মুখটা হাসি হাসি। এই জায়গাগুলো তার সুপরিচিত। বন্ধুদের সাথে কত শত স্মৃতি জড়িয়ে। ও হাত দিয়ে দেখালো একদিকে। ক্লাস শেষে এখানে আমরা আড্ডা দিতাম। একটা দারুণ চা পাওয়া যায় এখানে, বুঝলি? তুই তো চা কফি খাস না, না হলে টেস্ট করতে পারতি। ঈশা এসব শুনল না, কে জানে
তার চাহনি জোড়াই বদল হয়নি কোনো। অয়নের ফর্সা চিবুকের ধারে আঠার মতো লেগে আছে ওরা। সে সময় একটা ছোট মেয়ে এসে দাঁড়ালো, পরনে ফ্রক, হাতের বড় মগটাই অনেকগুলো তরতাজা গোলাপ, ভাঙ্গা ভাঙ্গা বলিতে আবদারগুলো। একটা ফুল নেন ভাইয়া, একটা ইউষা সাথে সাথেই বলো, কত করে? 20 টাকা। একটা দাও আমাকে। ইউষা ব্যাগে হাত দিতে গেলে অয়ন বাদ সাধলো, বলো, আমি দিচ্ছি। মেয়েটা ওর পাশে দাঁড়িয়ে বিল নিয়ে ফুলটা ওর হাতে দিয়ে চলে গেল কোথাও। অয়ন ফুলটা বাড়িয়ে দিয়ে বলো, গাছ থেকে ফুল ছেঁড়া আমার খুব অপছন্দের একটা ব্যাপার। একটু পর তো ফেলে দিবে, কি দরকার এসবের কে জানে। ইউষা খেয়াল অয়নের মুঠোতে টকটকে গোলাপ তার দিকে বাড়িয়েছে ছেলেটা। প্রেমিকার জোড়া মনে চট করে একটা দুষ্টুমি এলো তার। ব্যাগ হাত দিয়ে ফোন বের করলো দ্রুত, বলল স্ফূর্তিতে, ধরে রাখো, আমি একটা ছবি তুলে নিই। অয়ন কিছু বলেনি, তবে ভ্রু দুটো তার কুঁচকে তখন যখন ফুলের এপাশে এক হাত রাখলো ইউষা, যেন অয়ন ফুল দিচ্ছে আর সে নিচ্ছে। এভাবে একটা চমৎকার ছবি কয়েদ হলো ক্যামেরায়। অয়নের কপালে ভাঁজ এবার প্রগাঢ়তা পেল। মনের ভেতর একটা তীব্র আশঙ্কা পাখা মেলতে মেলতেও চুপসালো ফের। ফোঁস করে শ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ল সে। না না, ইউসা তো বাচ্চা মেয়ে, চোখের সামনে বড় হতে দেখেছে। ও এখন ওইসব বোঝে কিনা তারই ঠিক নেই। ইয়াসির বাড়ি ফিরল সেই মধ্যরাতে। আজ আর কেউ সজাগ নেই, যে যার মতো খিল টেনেছে দৌড়ে। শুধু মা বসেছিলেন চোপাই, মুখখানা ভার। ইয়াসির খেয়াল করেনি। রুমে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে আসছি। তনিমা চুপ করে রইলেন। ইয়াসির ঘরে ঢুকলো, পরপর ফিরল পায়ের শব্দে। একেবারে পিছু নিয়ে ভেতরে এসেছেন তনিমা। ও অবাক হলো একটু, মায়ের চোখ গম্ভীর। অন্য সময় হাসেন, কত কি জিজ্ঞেস করেন। প্রশ্ন করল ইয়াসির। কিছু বলবে? অমনি গজগজিয়ে উঠলেন তিনি। কি বলবো? কি বলার বাকি রেখেছিস? তুষিদের কাছে আমার তো কোনো মান সম্মানই রাখলি না স্বার্থ। মেয়েটাকে আমি কত আশা করে নিয়ে বললাম তুই ওর সাথে দেখা করতে যাবি, সেখানে কি করলি এটা? ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড় করিয়ে রেখে ফেরত পাঠিয়ে দিলি। বিয়ে করতে মন না চাইলে বলে দিবি যে করব না, বাদ দাও এইসব। কিন্তু এক মুখে বিয়ের জন্য রাজি হয়ে অন্য মুখে এমন অসম্মান করছিস কেন? বলতে বলতে গলার স্বরটা বুঝে এলো তার। ইয়াসির বুঝলো মা কষ্ট পেয়েছেন, আর তার মাত্রা এত গভীর। এই যে ইয়াসিরের কপাল কেটে গেছে, একটা ফার্স্ট এইড ব্যান্ডেজ আছে সেখানে, কিছু খেয়াল করেনি। ও ফোঁস করে শ্বাস ফেল, বলল, আমি কাল দেখা করব, খুশি? তনিমার চোখ ছলো ছলো। সত্যি বলছি না, আবার পাল্টি খাবি না? সত্যি বললাম, পাল্টি খাবো কেন? করিস তো পুলিশের চাকরি, কোনো বিশ্বাস নেই। ইয়াসির অবসন্ন চোখে চাইল। তনিমা হেসে ফেলেন। মজা করেছি, আমি তো জানি আমার ছেলে কত দায়িত্ববান পুলিশ অফিসার। আচ্ছা শোন, তুই তাহলে কাল ওকে ফোন করে ডেকে নিস, কেমন? ইয়াসির মাথা নাড়ল। তনিমা বের হতে নিলেন, হঠাৎ থেমে ফিরে চাইলেন আবার। ইয়াসির ইউনিফর্ম ছাড়ছিল, মুখটা খেয়াল করি আটকে উঠলেন রমণী। এ কি, তোর কপালে ব্যান্ডেজ কিসের? ওর কণ্ঠ নিষ্প্রভ। যাক, খেয়াল করলে তাহলে। তনিমা তস্ত্র এগিয়ে এলেন, উৎকণ্ঠিত আওড়ালেন। কাটলো কি করে? কিছু হয়েছে? কোথাও পড়ে টরে গেছিলি? এ বাবা, ব্যথা করছে? মায়ের উদ্বিগ্ন মুখটা শান্ত চোখে দেখল ইয়াসির। এই মমতার নজরে ও এখনও বড় হতে পারেনি। পুলিশ অফিসার তো একদমই নয়। সেজন্য এখনও মা ভাবছেন কোথায় পড়ে গিয়ে চোট লেগেছে। কিন্তু সত্যিটা ইয়াসির বলল না। শুধু শুধু মায়ের চিন্তা বাড়িয়ে লাভ নেই। জবাব দিল সুস্থির। গাছের ডাল ঝুঁকেছিল, খেয়াল করিনি, সেখানটায় লেগেই। সে কি, একটু সাবধানে হাঁটাচলা করবি না? এমনিও তোর মাইগ্রেনের সমস্যা, রাতে যদি ব্যথা বাড়ে। অল্প কেটেছে মা, এত চিন্তার কিছু নেই। যে পেশায় আছি এতে আরো বড় কাটা ছেড়ে বাকি। মা শান্ত হলেন না, অমন অস্থির হয়েই বলেন, একটু সেক দিয়ে দিই, ফোলা ভাবটা কমবে তাহলে। ইস, কি একটা অবস্থা! তুই ফ্রেশ হ, আর নিচে নামার দরকার নেই, আমি বরং খাবারটা ঘরেই নিয়ে আসি। পাল্টা বলার সুযোগ না দিয়েই তনিমা বেরিয়ে গেলেন দ্রুত। ইয়াসির আলগোছে হাসল। সেই হাসি সেকেন্ডের মাথায় উবে গেল হঠাৎই। আর তো নজর মেলে জানালার বাইরে চাইল সে।
চোখের পদ্মায় ভেসে উঠল কিশোর সায়নের মুখখানি। ইয়াসিরের থেকে মাত্র 1 বছরের বড় ছিল সায়ন, তবুও সম্পর্কে বড় ভাই সে। ইয়াসিরের হলদে আননে বিষাদ বসতে পারল না, খুব কৌশলে বিষণ্ণতা গিলে নিল সে। ঠোঁটের কোন গোলে কাষ্ঠ হাসি ছুটল এক চোট, ঢোক গিলে ভাবল, তুই সব মিস করছিস সায়ন, মায়ের এত যত্ন, ভাই বোনদের আনন্দ সব মিস করছিস। আচ্ছা, তাহলে তুই আনলা কি, না তোর শূন্যতায় পুড়তে থাকা আমরা?